আর আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ তৃণমূল কংগ্রেসের ভুতুরে ভোটার খোঁজার দিন। থুরি, আজকে একটা বৈঠক রয়েছে, সুব্রত বক্সী যে বৈঠকের পৌরোহিত্য করছেন, আর সেই বৈঠক থেকেই এই বিষয়টিকে নিয়ে আরো জোর কদমে প্রস্তুতি। মানে অর্থাৎ যদি একটু স্পষ্ট করে বলি তাহলে ভুতুরে ভোটার যে অভিযোগ এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় করে দিচ্ছে, স্ক্রুটিনি হচ্ছে, তৃণমূল পথে নেমে গিয়েছে, বাড়ি থেকে খুঁজে খুঁজে ভুতুরে ভোটার বার করে আনছে, সেটারই আরও একটি অগ্রগতি বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল গত এক সপ্তাহ আগে, আর সুব্রত বক্সী যে কমিটি করে দেওয়া হয়েছিল সুব্রত বক্সীর পৌরোহিত্যে, সেই কমিটি আজকে একটি বৈঠকে বসছে। তৃণমূল ভবনে বৈঠকে এই তৃণমূল কংগ্রেসের কোর কমিটি, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির পরেও জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের যে অভিযান চলছে 26-এর বিধানসভাকে লক্ষ্য করেই সেই কর্মসূচি। অন্যদিকে বিজেপির তরফ থেকেও নির্দিষ্ট কিছু কর্মসূচি নেওয়া হচ্ছে। আরএসএস বিজেপি সমন্বয় কমিটি বৈঠকের পর সমীক্ষা চলছে। বাংলা 294টি বিধানসভা আসনের সমীক্ষা বিজেপির কেন্দ্রীয় টিম। ভুতুরে ভোটার গিমিক কি তৃণমূলের রণকৌশল, প্রশ্ন করছেন স্বাভাবিকভাবেই বিরোধীরা। আর অন্য বিষয় এত কিছু হচ্ছে গোটা রাজ্য জুড়ে, সে সমস্ত কিছু থেকে চোখ ঘোরাতেই, নজর ঘোরাতেই ভুতুরে ভোটারের অভিযোগ, এমনটাও দাবি করছেন বিরোধীরা। আজকে যখন এই গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, ঠিক তার প্রাক্কালে এই এক সপ্তাহ আগের যে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলো একটু আপনাদের শোনাবো একে একে। নেতাজি ইন্ডোরে প্রথম এই বিষয়টি উত্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে খুব স্পষ্টভাবে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, 4টে খেলার কথা বলেছিলেন। আমি একে একে একটু শোনাবো আপনাদের যে প্ল্যান কি করা হচ্ছে, বিজেপি নাকি প্ল্যান করছে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের বৈঠকে বিজেপির প্ল্যান সম্পর্কে, প্রথমে শোনাই, দেখুন। ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন বিজেপির প্ল্যানিং, অন্তত এই প্রতিক্রিয়া থেকে সেটা স্পষ্ট হচ্ছে। এটা গত মাসের একেবারে শেষের দিকে যে বৈঠক ছিল নেতাজি ইন্ডোরে, সেই বৈঠকে এই বক্তব্য ছিল। আরও এক ধাপ এগিয়ে যে কথা বলেছিলেন যে এবার কি হবে, তৃণমূল কংগ্রেসের রণকৌশল কি হবে, কি কি কাজ করতে হবে তৃণমূল কংগ্রেসকে, সেই বক্তব্য রাখতে গিয়ে 4টে খেলার কথা বলেছেন। কি কি খেলা দেখুন। নাম্বার 1 ভোটার লিস্ট। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে। ভোটার লিস্ট থেকে শুরু হবে। আমাদের সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন আলাপ করাবো তাদের সঙ্গে অধ্যাপক সুকান্ত ঘোষ রয়েছেন এবং পাশাপাশি বিজেপি তরফ থেকে সৌমিক রাহা রয়েছেন। দুজনকেই স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমি সৌমিকের কাছে আসবো প্রথমে। সৌমিক, ভূতটা কে আমি এখান থেকে একটু জানার চেষ্টা করি, যে আজকে একটা কোর কমিটির যে বৈঠক সেটা খুব গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে, কিন্তু এই যে বারবার একটা অভিযোগ উঠছে না যে এই মুহূর্তে ভূত কি তাহলে বিজেপি, নাকি ভূত এই রাজ্যে হয়ে যাওয়া সরকার বিরোধী যে আন্দোলনগুলো বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে উঠেছে এবং লাগাতার কিছু আন্দোলন চলছে, কিছু ইস্যুস তৈরি হচ্ছে, যে ইস্যুগুলো থেকে নজর ঘোরানোর জন্য ভূত খুঁজছে তৃণমূল? প্রথম বিষয় বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের 4টে কথার আমি উত্তর দিতে চাই। 1 নম্বর হচ্ছে ওই খেলা, 4টে খেলা। খেলা নাম্বার 1, যোগ্য চাকরি প্রার্থীদের, যারা ন্যায্য ভাবে যারা চাকরি প্রার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি চাই।
খেলা নাম্বার 2, বারুদের স্তূপ থেকে বাংলার মুক্তি চাই। খেলা নাম্বার 3, গোটা বাংলা জুড়ে যেই ল অ্যান্ড অর্ডার একেবারে শেষে গিয়ে থেমেছে এবং প্রমোটার রাজ থেকে দালাল রাজ, কুচক্রী থেকে সব দিক থেকে কাটমানির রাজত্ব চলছে, সেখান থেকে বঙ্গবাসীকে মুক্তি দিতে চাই। খেলা নাম্বার 4, শিক্ষা, শাস্ত্র, স্বরাষ্ট্র প্রত্যেকটা দপ্তরে সঠিক নিয়োগ চাই এবং সঠিকভাবে বাংলাকে চালাতে চাই। এইটাই হচ্ছে আমাদের খেলা। আর শেষের খেলা নাম্বার 5, তৃণমূলের হার। এটা হবেই। দেখুন, আজকে গোটা বাংলা নিয়ে এই মানে সরকারটাই চলছে খেলা মেলার সরকার। আপনি ভাবতে পারছেন মুখ্যমন্ত্রী না, কিন্তু এই খেলা মেলা সরকারটা তো গত 3টে বছর দেখিয়ে দিল কামাল, মানে গত 3টে দফায় দেখিয়ে দিল কামাল। না 3 বছর কি আপনি ভাবতে পারেন যে গত আজকে 14 বছর মমতা বন্দ্যোপাধ্যায় কি এত বছর বনবাসে ছিলেন? এতদিন পরে তার মনে পড়ছে যে এই কাজগুলো হয়নি, সে কাজগুলো হয়নি। প্রশাসনিক বৈঠকে না, বলছে বনবাসের একটা অধ্যায় আমরা জানি যে সময় এনডিএ সরকারের সঙ্গে ছিলেন। না, বনবাস এনডিএ সরকারের এই 14 বছরের মধ্যে তো এনডিএ সরকারের সাথে মমতা আমি তার আগের কথা বলছি, আমি তার আগের ওই বনবাসটার কথা বলছি। 14 বছর এই 14 তখন তো আমাদের বাজপেয়ীজি না থাকলে বাড়ি থেকে বেরোতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতা ব্যানার্জিকে বিশ্বাস করা ভারতীয় জনতা পার্টির সব থেকে বড় ভুল হচ্ছে। না হলে অনেক আগে হিস্টোরিক্যাল ব্লান্ডার বাম সরকারকে পরাজিত করে বাংলার মুখ্যমন্ত্রী হতেন তপন শিকদার। সেই সময়কে এই মহিলাকে বিশ্বাস করে যে ভুল করা হয়েছে আজকে বাংলার মানুষ বুঝতেই পারছে। কিন্তু আমি পরিষ্কার ভাবে আপনাদেরকে বলতে চাই, এই যে সরকারকে নিয়ে ছিনিমিনি খেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্ধ করতে হবে। কিন্তু ভূত তো আছে, ভূত তো আছে। এই তো দেখা যাচ্ছে হরিয়ানার নাম, এই তো দেখা যাচ্ছে আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, হুগলির একটা খবর 20 নম্বর ওয়ার্ড। আমি একটু ধরিয়ে দিই এই যে এপিক নাম্বারটা দেখা যাচ্ছে 20 নম্বর ওয়ার্ডে শিপ্রা ভট্টাচার্য, তার নামে এই যে এপিক নাম্বার। এইটা দেখা গেল যখন এটা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে, কথা বলা হচ্ছে, বিতর্ক তৈরি হবার পরে যখন এটা নিয়ে আমরা খবর নিতে যাচ্ছি, দেখা যাচ্ছে কাশ্মীরের এক যুবকের নাম। আবার এই 20 নম্বর ওয়ার্ডেই একজন ব্যক্তি, তিনি মৃত 16 বছর আগে, তার নাম উজ্জ্বল, জলজ্যান্ত তার নাম, বলছেন যে তার বাড়ি থেকে কেউ যায়নি। যাই হোক, ভূত যে আছে, ভূতের খোঁজ যে চলছে, এটাতে তো তোমাদেরও সমর্থন থাকা উচিত। এটাতে তো তোমাদেরও সমর্থন থাকা উচিত। তোমরাও ভূত ধরো না, অসুবিধা আমাদের সমর্থন তো আমি তো অনেক আগে থেকেই বলছি, ভূত ধরতে কাশ্মীর তো যাওয়ার দরকার নেই। আমার বাড়ি দমদমে, আমার বাড়ি থেকে কাশ্মীর যতটা দূর তার থেকে খুব কাছাকাছি হচ্ছে সল্টলেক। ওই সল্টলেকের নির্বাচনে স্বর্গীয় দ্বিজেন বাবু এসে ভোট দিয়েছে, স্বর্গীয় পিকে ব্যানার্জি এসে ভোট দিয়েছে। মানে পরিষ্কার ভাবে অত দূর যাওয়ার দরকার নেই। আমাদের বাংলার মানুষ এখন তর্পণ শুধু মহালয়ার দিন করে না। বেশ, তাহলে তোমার কথার সূত্র ধরে সুকান্তদার কাছে যাই। সুকান্তদা, বুমেরাং হবে না তো ভূত ধরাটা? আমি আসছি শ্রমিক, সুকান্তদার কাছে যাই। সুকান্তদা, বুমেরাং হবে না তো ভূত ধরাটা? দেখো, তুমি যদি ছিপ নিয়ে মাছ ধরতে, সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছে। সমস্যাটা এক জায়গায়, যে ছিপটা ফেলে রেখে মাছের প্রত্যাশায় রয়েছে, কিন্তু কেউই কিন্তু অধিকার মানে আদৌ এটা শুধু নির্বাচনের জিমিক কিনা সেটা তো সময় বলবে। কিন্তু আমার প্রশ্ন অনেক জায়গায়, অটল বিহারী বাজপেয়ী কি ভুল করেছিলেন? কারণ অটল বিহারী বাজপেয়ীকে যথেষ্ট সম্মান আমি করি একজন রাজনীতিবিদ হিসেবে, যে তার মানে যেটা গুরুত্ব বুঝেছিলেন বলেই তিনি কিন্তু তখন এই কোয়ালিশন গভর্নমেন্টে ছিলেন। কারণ তখন কোয়ালিশন গভর্নমেন্ট চালাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন ছিল বলে অটল বিহারী বাজপেয়ীর মতো এত ধুরন্ধর রাজনীতিবিদ তিনি কিন্তু বুঝেছিলেন। এবার এই নিয়ে প্রশ্ন হচ্ছে, বিজেপির যে অভিযোগ সেটা শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন। এবার আমি 2-3টে একটু বিষয় দেবারতী, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলবো। এপিক নাম্বার বলছে নির্বাচন কমিশন অভিন্ন করার চেষ্টা করবে, কিন্তু তার আগে এপিক নাম্বার যেটা থাকে, আজকে এই রাজ্যের একটা এপিক নাম্বারের সঙ্গে অন্য রাজ্যের মিলে যেতেই পারে, কোনো অসুবিধা নেই। কেউ ধরো আজকে এখানে বসবাস করছে বিধানসভা এলাকায়, সে অন্য কোনো জায়গায় তার বিয়ে হয়ে গেল, সেটা হতো। কিন্তু দুটো গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আমি বারবার মানে আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ, সেখানে ইলেকশন কমিশন বলছে যে সমস্ত রাজ্যের ভোটার তালিকার ডাটাবেস এরোনেট প্ল্যাটফর্মে
এরোনেট প্ল্যাটফর্মে স্থানান্তরের আগে বিকেন্দ্রীভূত ম্যানুয়াল প্রক্রিয়া অনুসরণ করার কারণে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু ভোটারকে একই রকম এপিক নাম্বার বা সিরিজ বরাদ্দ করা হয়েছে। এটা প্রথম। দ্বিতীয় বলছে, এর ফলে কিছু রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা একই এপিক বর্ণমালা সিরিজ ব্যবহার করেছিলেন এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে এপিক নম্বরের ডুপ্লিকেট বরাদ্দের সম্ভাবনার সুযোগ তৈরি হয়েছিল। আমার প্রশ্ন, এই যে এরোনেট নামক প্ল্যাটফর্ম 2.0 আপডেট করবেন আপনারা, এত বড় স্বয়ংশাসিত সংস্থা, আপনারা এটা করবার আগে একবারও ভাবছিলেন না যে এটা একটা টেকনিক্যাল গ্লিচের জায়গাও পৌঁছে যেতে পারে? এবং বিরোধীরা কেন, সরকার পক্ষ প্রশ্ন তুলছে, শুভেন্দু অধিকারীও প্রশ্ন তুলছে। আমি এই কারণেই বলছি যে এরোনেট যখন আপডেট করতে হবে তাতে তো মানে সর্ষেই ভূত। এটা তো কোনো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো খারাপ কথা বলেননি। সুতরাং এরোনেট 2.0 আপডেট করতে হলে সেটা আগে করা হয়নি কেন? আর অভিন্ন এপিক নাম্বারের আচ্ছা ব্যবস্থা সুকান্ত দা, এতদিন একটা কথা আমাকে বলুন, এই যে ডিজিটাল প্রচারের উপর জোর দেওয়ার কথা নির্বাচন কমিশন বলছে, এই ডিজিটাল প্রচার করতে গিয়ে কি তার মানে কিছু অন্যরকম দিকও বেরিয়ে আসছে? মানে আপনি যেটা বলছেন, এই যে বলা হচ্ছে না যে কমিশনের সমস্ত কর্মচারীদের তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীলতা বৃদ্ধি করতে হবে, বিভিন্ন অ্যানিমেটেড ভিডিও, অডিও বুক, ই বুক তৈরি করতে হবে, এই যে নির্দেশনামাগুলো এসছে, কোথাও কি একটা সমস্যা এই ডিজিটাল যে প্ল্যাটফর্মটা এটা থেকেও তৈরি হয়ে যাচ্ছে? এটা কি মানে এই সম্ভাবনাটা কি মনে হচ্ছে আপনার? একদমই দেবারতী, শোনো, টেকনোলজি যন্ত্রের যন্ত্রণা যেমন হয়, টেকনোলজিরও কিন্তু যন্ত্রণা তৈরি হয়। কেন বলছি? এই যে অভিযোগগুলো ইভিএম নিয়ে হয়েছিল এতদিন, দেখো কোনো না কোনো অভিযোগ কিন্তু ভুয়ো ভোটারের অভিযোগ বহুদিন আগের, নতুন কিছু নয় কিন্তু। বেশ, সেটা যেমন ঠিক সুকান্ত দা, সেটা যেমন ঠিক, তেমনই এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তার মধ্যেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এআরও বা ডিএমদের নিয়ে উনি কিছু প্রশ্ন তুলেছিলেন। কিন্তু কথা হচ্ছে যে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি তার প্রশাসন নিয়েই প্রশ্ন তুলছেন, এটা একটু নজিরবিহীন এক। আর দ্বিতীয় হচ্ছে জেলাওয়ারি, সত্যি কথাই যে জেলাওয়ারি এই ধরনের ভোটিং মানে ভোটার তালিকায় নাম তোলা বলুন বা ভোট রিলেটেড যা যা কাজ, এগুলো তো সেই জেলার প্রশাসকদেরই করার কথা। তো এখানে সেই জায়গাটা কি কোথাও একটু কম গুরুত্ব সহকারে দেখা হয়েছে? দেখো দেবারতী, এটা তোমাকে বুঝতেই হবে, ব্লক লেভেল অফিসার একজন গুরুত্বপূর্ণ অফিসার। আর জানো, এটা কিন্তু রাজ্য সরকারের কোনো একজন প্রাইমারি স্কুল শিক্ষক হতে পারেন বা অন্য কোনো আধিকারিক হতে পারেন। এবার ব্লক লেভেল অফিসার কিন্তু ফর্ম 6 ফিল আপ করে, যেটা অনেকেই দেখবে টেকনোলজি সেভি নয়, ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারে না। তখন কিন্তু এই ব্লক লেভেল অফিসার একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে, তার গাফিলতি কিন্তু অবশ্যই দেবারতী রয়েছে। যদি না থাকে এই ধরনের ঘটনা ঘটে না, যেটা একটু আগে শ্রমিক দা বলছিলেন যে হ্যাঁ প্রচুর যারা মৃত্যু হয়েছে তাদের নামও রয়েছে, এটা আমি স্বীকার করছি। কিন্তু আরেকটি ঘটনা যে এই যে তিনি যেটা বলতে চাইছেন বাস্তব কথাটাই বললি। কারণ দেবারতী, তোমার মনে আছে মালবাজারে 8 জন আফগান নাগরিকের ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু তোমাকে স্বীকার করতে হবে। তাহলে সর্ষের ভুট্টা, ওই যে তোমায় বললাম সবাই ছিপ নিয়ে বসে আছে মাছ ধরতে, কিন্তু কোনো কারণে অলসতার দরুন বা ইচ্ছে হয়নি বলে ছিপ রেখে তারা ওখান থেকে প্রস্থান করেছে। আমার প্রশ্ন এই জায়গাটাই যে ভুতুরে ভোটার নতুন কিছু নয়, কিন্তু রাজনৈতিকভাবে যে ফায়দা লোটার চেষ্টা রাজনৈতিক দলগুলো করে তার থেকে বাইরে কোনো দলই নয়। কিন্তু তুমি যেটা বলছো যে টেকনোলজিক্যাল গ্লিচ কিন্তু নির্বাচন কমিশনকে অতি সত্বর করতে হবে, কারণ নির্বাচনী সংস্কার টিএন সেশনের পর আর কোনো নির্বাচনী মানে মুখ্য নির্বাচন কমিশনারকে আমরা সেভাবে দেখিনি। সুতরাং নির্বাচনী সংস্কার প্রয়োজন এবং অনেকে বলছে বায়োমেট্রিক করতে হবে, এই দাবি অনেকে রাখছে। বায়োমেট্রিক করা অত সহজ নয়, সেটা সময় সাপেক্ষ। বেশ, না আমি তাহলে একটু বিরত করি সুকান্ত দা, আপনাকে আমি শ্রমিকের কাছে যাব। টেকনোলজিক্যাল গ্লিচ এইটা কি কোথাও সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তাহলে? শ্রমিক কি মনে হয়? দেখুন আমার মনে হয় না ম্যানুয়াল, দেখুন আমি পরিষ্কার বলছি, এই টোটাল জায়গায় অতি
অবশ্যই টেকনিক্যালি অনেক জায়গায় ফল্ট হতে পারে, সেটা বিষয় না, কিন্তু যারা আমরা মানে রাজনীতিতে শুধুমাত্র এই পুঁথিগত বিদ্যার উপরে নয়, একেবারে হাতে কলমে রাজনীতিটা সবসময় করি, মাঠে ময়দানে করি। আমি নিজে নির্বাচন লড়েছিলাম, আমার নিজের নির্বাচনে এটা অভিজ্ঞতা হয়েছিল। নির্বাচনের দিন শাসক দলের প্রধান যে অস্ত্র থাকে সেটা হচ্ছে ডি লিস্ট। এই ডি লিস্ট অর্থাৎ ডেড ভোটার, তাদের যে লিস্ট, যতই আপনি সংশোধন করার চেষ্টা করুন না কেন, শাসক দলের লোকেরা ওরা এই ডি লিস্টটাই সারা বছর ধরে বেঁচে রাখে। প্রতি বুথে অন্তত 10টা করে যদি ডি লিস্ট ওরা মারতে পারে, তাহলেই কিন্তু আপনি জানবেন একটা বিধানসভায় বা একটা লোকসভায় যে সংখ্যায় ওরা এগিয়ে যেতে পারে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটা তৃণমূল কংগ্রেস আগে যেটা বামেরা করত, এখন সেটাই শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে একই পদ্ধতিতে। আসলে গোড়ায় গন্ডগোলটা বুঝতে হবে। তৃণমূল কংগ্রেস এসে বলেছিল, আসার আগে বলেছিল দিন বদলের পালা, এবার পালা বদলের দিন, কিন্তু পালা বদল শুধু রাজনৈতিক রংটা বদল হয়েছে। বামেদের ছেড়ে যাওয়া জুতোটা পরেই তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে। যে পদ্ধতিতে বামেরা ভোট করাতো, ঠিক একটাই ডি লিস্টের ক্ষেত্রে আমি নিজে নির্বাচন করতে হারে হারে শ্রমিক, আমি একটা বিষয় এখানে একটু জানতে চাইবো। দিল্লি ইলেকশনের পরে হঠাৎ করে কিন্তু এই বিষয়টা মানে বিতর্কে এলো, বা এটা নিয়ে অনেক জায়গায় আলোচনা দেখা গেল, জাতীয় স্তর পর্যন্ত সেই আলোচনা খুব স্বাভাবিক। দিল্লির ইলেকশন যখন বিধানসভা ইলেকশন, তো এটার পরেই হঠাৎ করে আমরা দেখলাম যে মানে অনেকে কথা বলতেও শুরু করেছেন রাজনীতি কারবারিরা, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা তারপরে আরও একটু বেশি সতর্কতার সঙ্গে পুরো বিষয়টা হ্যান্ডেল করতে চাইছেন। দিল্লি ইলেকশনে এমন কি হলো, বা আগামী দিনে বিহারে ইলেকশন রয়েছে বা অন্যান্য রাজ্য ইলেকশন রয়েছে, কি এমন হতে চলেছে? কারণ অন্য জায়গা থেকে তো এই ধরনের অভিযোগ সেইভাবে, মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে ঘোষণা করছেন, একদম সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন, এই রকম সরাসরি অভিযোগ আমার মনে পড়ছে না। আমি জানি না সুকান্ত দেবা তুমি রয়েছো, একটু যদি জানাও যে সরাসরি এইরকম অভিযোগ, ভুতুরে ভোটার তালিকায় তারা নাকি ঢুকে পড়ছে এবং সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ এই বাংলার বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এই রকম ঘটনা কি আগে কখনো ঘটেছে? আর যদি না হয়ে থাকে, তাহলে দিল্লির ইলেকশনের পরে এমন কি হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশঙ্কাটা এত দ্রুত গতিতে বাড়ছে? আমি এটার উত্তর নেব দুজনের কাছ থেকে, কিন্তু একটা বিরতির সময় হয়ে গিয়েছে। খুব দ্রুত বিরতির পরে আবারও ফিরবো এই আলোচনায়। বসন্ত একদিকে ভালো, কিন্তু অনেক রোগও হয়। এই সময়টা নির্বাচন কেন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটু জানার চেষ্টা করব। শ্রমিকের কি মনে হয়? দেখুন, পরিষ্কার দুটো বিষয় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে কথাগুলো শুনতে শুনতে আমার মনে পড়ছিল অরবিন্দ কেজরিওয়ালের এই গোটা নির্বাচনের প্রথম থেকেই দুটো বিষয়, একটা নন ইস্যুকে ইস্যু করা, আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ভোটের আগেই যখন শাসক হার বুঝতে পারে আসন্ন হারটা আসন্ন, তার একটা এক্সকিউজ দিয়ে রাখা। অরবিন্দ কেজরিওয়ালও সেম কাজ করেছিলেন, যে এবারে এইরকম হতে পারে, বিভিন্ন ভাবে ইভিএম কারচুপি হতে পারে, আপনারা বেশি করে ভোট দিন, না হলে কিন্তু গড়বড় হয়ে যেতে পারে, ওরা এই করছে। এই টোটাল বিষয়টা আগে যদি অতই আশঙ্কা ছিল, তাহলে তখন সুপ্রিম কোর্টে যায়নি কেন যে নির্বাচন স্থগিত রাখা হোক? শাসক দিল্লি কেন্দ্রীয় সরকার ইভিএম হ্যাক করতে পারে। আসলে টোটাল জিনিসটাই কিন্তু টোটালটাই ভাওতা ছিল, আর নিজের হারটাকে আগে থেকে একটা এক্সকিউজ দেওয়া। আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে গোটা বাংলায় এবারে কিন্তু হার নিশ্চিত আছে। সেকেন্ড যে কারণটা, আর একটা জিনিস, নন ইস্যুকে ইস্যু করা, একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা ন্যারেটিভ সেট করতে চাইছেন, এবং এর মাধ্যমে যত সনাতনী হিন্দু আপনি জেনে রাখুন তাদের প্রত্যেকের ওপর আক্রোশ আসতে পারে। এই ইস্যুটা যখন সরকারের বিরুদ্ধে গিয়ে তোমরা সামনে আনতে তোমরা বলো, বাম বলো, কংগ্রেস বলো, তখন তো এটা ইস্যু হয়ে যেত। তো যদি তখন ইস্যু হয়, এখন ইস্যু হবে না? এই কাজটা না, এই ইস্যুটা তো আমরা এখন বলছি, কিন্তু সরকারের সদিচ্ছার অভাব। এই টোটাল বিষয়টা আমরা বারবার করে বলেছি, এগুলো নির্বাচন কমিশনের কাছে বারবার করে গিয়ে উনি টিএন সেশনের কথা বলছেন, আমি মীরা পান্ডের কথা বলছি, উনি টিএন সেশনের কথা বলছেন, আমি বলছি এসআর উপাধ্যায়ের কথা। বাংলায় এমন অবস্থা, এসআর উপাধ্যায়কে নির্বাচনের আগে দুদিন খুঁজে পাওয়া যায়নি, উনি কোথায়, এত ভয় ছিলেন। এরা আসলে সত্যি কথা না, আমি এটা এখনো বুঝতে পারলাম না শ্রমিক, যে আমি এটা এখনো বুঝতে পারলাম না যে এই ইস্যুটাই বিরোধীরা
সরকারের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে না কেন, বা লাগালো না কেন, বা আগামী দিনে লাগাবে কি? না, না, সুকান্ত দা কি মনে হয়? আমার খুব সময় কম। অতি সুকান্ত দা অবশ্যই, প্লিজ, অতি শ্রমিক অবশ্যই লাগাবে। সুকান্ত দা সততা না, বেশ, সুকান্ত দা দেখো, আমার কথা হচ্ছে যে শ্রমিকদা বলল যে ইস্যু না, ইস্যু তো সত্যি এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ বিরোধী দলের শুভেন্দুবাবু থেকে সকলেই কিন্তু এই ভুয়ো ভোটারের কথা বলছে। এবং দিল্লিতে নির্বাচনের আগে বহু এরকম হয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রথম থেকেই কিন্তু বিজেপিরও অভিযোগ ছিল যে তারা এসেছে। আমার প্রশ্ন, সীমান্তবর্তী এলাকা থেকে যে ফ্লোটিং ভোটারের কথা মাঝে মাঝে বলা হয়, সেগুলো কোথা থেকে আসে? সেগুলো অনুপ্রবেশ বিভিন্ন কারণে আসে, তাদেরকে আটকানোর কিন্তু দায়িত্ব এটাও কাদের? ঠিক যে নির্বাচন কমিশনের যে ভূমিকাটা পালন করার কথা, সেটা তৃণমূল কংগ্রেস হোক, সেটা- বিজেপি হোক, কংগ্রেস হোক বা বামেরা হোক, সেই দলের সমর্থক, কর্মী, নেতৃত্ব তারা করছেন। এইটা কি নজিরবিহীন ঘটনা? আমি জানি না, সেটার উত্তর হয়তো আগামী দিনে খোঁজার চেষ্টা করব। ইলেকশন কমিশনের কাজ এরা কেন করছেন? দুজনকেই ধন্যবাদ দিতে হবে, কারণ সময় শেষ। আর আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন ক্যামেরার ওপার থেকে, আপনাদেরও ধন্যবাদ। আজকে এখানে শেষ করবো দ্য ডিবেট।